চলো তো, তোমরা সবাই শুনতে পাচ্ছ? দেখো তো, আমরা মোটামুটি ভাবে আজকে এই ক্লাসে যে জিনিসটা দেখার চেষ্টা করব, গ্রাম পঞ্চায়েত যে রিক্রুটমেন্ট তার যে তোমার এরিথমেটিক অর্থাৎ পাটিগণিত, এই পাটিগণিতটা আমরা পড়ার চেষ্টা করব। ঠিক আছে? তো সেক্ষেত্রে হচ্ছে কি, আমরা প্রত্যেকটা জিনিস দেখব এবং প্রত্যেকটা জিনিসের সাপেক্ষে হচ্ছে কি 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 আমরা পড়বো সেই জিনিসগুলো তোমাদের সাথে ডিটেলসে নোটিশ দিয়েছি, সেই জিনিসগুলো হচ্ছে কি আমরা দেখব। ওকে, তো দেখো এখানে মূলত হচ্ছে কি আমরা যেটা চেষ্টা করব, সেই চেষ্টাটা একদিনে হবে না, সেটা স্টেপ বাই স্টেপ হচ্ছে কি আমরা পড়ব। আমি চেষ্টা করব যে পাটিগণিতে যতগুলো চ্যাপ্টার রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদের সামনে নিখুঁতভাবে করে দেওয়ার জন্য। ঠিক আছে? এবং এই নিখুঁতভাবে করার মাধ্যমে আমরা প্রত্যেকটা জিনিস হচ্ছে কি চেষ্টা করব যে যাতে করে হচ্ছে কি তোমার প্রত্যেকটা জিনিস তোমরা কেয়ারফুলি হচ্ছে করতে পারো। ঠিক আছে? দেখো এবার হচ্ছে কি আমরা প্রথমে এখানে সিলেবাসটা দেখব, তারপর হচ্ছে কি আমরা আস্তে আস্তে করে দেখবো যে হচ্ছে কি তোমার ফার্স্ট যে চ্যাপ্টার রয়েছে নাম্বার সিস্টেম, এই নাম্বার সিস্টেমটা হচ্ছে কি আমরা করবো আর কি। মানে এখানে থিওরিটাও দেখবো, তার সাথে আমরা 15টা এমসিকিউ রয়েছে, এমসিকিউ গুলো প্র্যাকটিস করবো। ঠিক আছে? তো দেখো প্রথমে দেখো, সিলেবাসটা না জানলে কিন্তু কোনো জিনিস কিন্তু সফলভাবে আমরা করতে পারি না, তাই না? তো সেক্ষেত্রে হচ্ছে কি আমরা আগে কি করব না, আগে হচ্ছে কি আমরা সিলেবাসটাকে ভালো করে দেখব, তারপর হচ্ছে কি আমরা ফার্স্ট চ্যাপ্টারের যে থিওরি, সেই ফার্স্ট চ্যাপ্টারের থিওরিটাকে আমরা কভার করব। ঠিক আছে? এবং থিওরির সাথে সাথে তার সাথে এমসিকিউ গুলোও আমরা করব। তো চলো আমরা শুরু করছি। ঠিক আছে? আমরা শুরু করছি। তো প্রথমে দেখো সিলেবাসটা আমরা কি কি কভার করব পাটিগণিত থেকে। একটা রয়েছে দেখো নাম্বার সিস্টেম, তারপরে দেখো সিম্পলিফিকেশন, তারপর লসাগু গোসাগু, ডেসিমাল ফ্র্যাকশন, পার্সেন্টেজ, রেশিও, প্রপোর্শন, এভারেজ। দেখো তোমাদেরকে একটা জিনিস বলে দিই যে মাদ্রাস তোমার গ্রাম পঞ্চায়েত যে পরীক্ষাটা, তার ক্ষেত্রে শুধু এইটুকুই বলা আছে যে ইংলিশ, ম্যাথামেটিক্স, বাংলা এবং হচ্ছে কি তোমার জিকে, কিন্তু সেখানে পরিষ্কার করে বলা নেই যে ইংলিশ মানে তোমার হচ্ছে কি এরিথমেটিক কি কি রয়েছে। তো এরিথমেটিক মানে সবগুলো থেকেই হতে পারে, তো আমরা কোনো চ্যাপ্টারটাকেই বাদ দেবো। ঠিক আছে? আমি তোমাদেরকে ফ্লো চার্টটা দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা প্রিপারেশন নেব। আচ্ছা, আর রয়েছে কি দেখো প্রফিট লস, ডিসকাউন্ট, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, টাইম অ্যান্ড ওয়ার্ক, ফাইভ তোমরা জানো যে সিস্টান, টাইম স্পিড ডিস্টেন্স, তারপর হচ্ছে কি তোমার বোর্ড অ্যান্ড স্ট্রিমস, প্রবলেম অন এজ, পার্টনারশিপ, মিক্সার, তারপর হচ্ছে এলিগেশন, তারপর হচ্ছে তোমার ইউনিটারি মেথড, মেনসুরেশন, কিংবা আমরা ডাটা ইন্টারপ্রিটেশনের কিছু জিনিসও জেনে নেবো, যেমন তোমার হচ্ছে কি বেসিক যে এরিথমেটিক ধরো মিন মিডিয়া মোড, তাই না? এই জিনিসগুলো জেনে নেবো আমরা। তাহলে টোটাল আমি 21টা চ্যাপ্টারে কিন্তু ভাগ করেছি তোমাদের এই গ্রাম পঞ্চায়েতের যে রিক্রুটমেন্ট এরিথমেটিক বা পাটিগণিতের সিলেবাস। ওকে, চলো এবার দেখো, এবার হচ্ছে কি আজকে আমরা প্রথম চ্যাপ্টারটা যেটা করবো সেটা হচ্ছে কি তোমার নাম্বার সিস্টেম। ওকে, তো এই নাম্বার সিস্টেমের ক্ষেত্রে প্রথমে আমরা জেনে নেবো যে এখানে কি কি থিওরি আমাদেরকে মনে রাখতে হবে, এবং তারপরে আমরা সরাসরি চলে যাব কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিসে। ঠিক আছে? তো চলো, আমি আর বেশি দেরি করব না। আশা করি যারা জয়েন করে গেছে সবাই হয়তো জয়েন করেনি, তারা রেকর্ডেড ভিডিও দেখবে। যারা তোমরা জয়েন করেছো ভালো করে খাতা কলম নিয়ে বসো, দিয়ে যে জিনিসগুলো বলা হচ্ছে সেই জিনিসগুলো পড়ার চেষ্টা করো। তো দেখো ফার্স্ট যে জিনিসটা আমরা আলোচনা করব, দেখো এখানে থিওরিতে কি কি বলা হয়েছে দেখো। তো সংখ্যা তত্ত্বের অঙ্ক সমাধান করার জন্য আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখব, যেমন হচ্ছে কি তোমার ডিভিশন যে অ্যালগোরিদম অর্থাৎ ভাগের যদি নিয়ম দেখি, এটা তোমরা সবাই জানো যে ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগফল প্লাস হচ্ছে কি তোমার ভাগশেষ। এটা কিন্তু তোমাদের মনে হচ্ছে সহজ, কিন্তু না, এই জায়গাগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে। আমি তোমাদের বোঝার সুবিধার জন্য বাংলা ইংরেজি দুটোই দিয়েছি, যে ডিভাইডেড সমান ডিভিসার ইন্টু কোশিয়েন্ট প্লাস হচ্ছে কি তোমার রিমাইন্ডার। তাহলে ভাজ্য সমান হচ্ছে কি ভাজক ইন্টু হচ্ছে কি ভাগফল প্লাস হচ্ছে কি ভাগশেষ। ওকে, তাহলে এই জায়গাটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক আছে? এই জায়গাটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা নর্মালি কি করি, এখানে আমরা ভাজ্য লিখি, এটা হচ্ছে তোমার ভাজক, তাই না? তারপরে এটা হচ্ছে তোমার ভাগফল, তাই না? এখানে ভাগফল হচ্ছে কি তোমরা দেখতে পাবে, আর ভাগশেষটা এখানে নিচে দেখতে পাবে। তো এই জায়গাগুলোতে হচ্ছে কি আমাদের এই সূত্রগুলোকে কাজে লাগিয়ে দেখবে আজকেই অঙ্ক করাবো, সেই অঙ্কগুলো কিন্তু তোমরা দেখতে পাবে। এবার দেখো, যদি হচ্ছে আর একটা জিনিস তোমাদেরকে বলি, প্রথম এন যদি এন সংখ্যক যদি সংখ্যা থাকে, তাহলে প্রথম
এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের এই সূত্রটাকে গুরু মন্ত্রের ভাবে মুখস্থ করে নাও। এস সমান এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু। এস মানে হচ্ছে কি তার যোগফল আর কি, সামেশন। ঠিক আছে, এস মানে হচ্ছে কি তার সামেশন বা যোগফল। ধরো আমরা যদি একটা উদাহরণ বলি যে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার যোগফল কি হবে, তাহলে এখানে এন মানে কত 10, তাহলে এখানে সূত্র বসিয়ে দাও। এস সমান কি হবে 10 ইন্টু 10 প্লাস 1 বাই 2, তাহলে কত হচ্ছে দেখো 10 ইন্টু 11 বাই 2, তাহলে হচ্ছে কি তোমার 5 ইন্টু 11 সমান হচ্ছে 55। ওকে, বুঝতে পারলে? তো এখানে সংখ্যা যাই দিবে না কেন সেখানে আমরা কিন্তু এন এর মানটা হচ্ছে কি লাস্ট মানটাকে বসাবো। ঠিক আছে, আচ্ছা এবার বলছি যদি এন ডি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল দেয়, এটা ছিল স্বাভাবিক সংখ্যার শুধু যোগফল, আর যদি বর্গের যোগফল দেয় তাহলে কি করবে, তখন দেখো যোগফলের সূত্রটা কি হবে না এস সমান যোগফল সমান এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু 2n প্লাস ওয়ান বাই 6। যেমন বলে যে 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার প্লাস ডট ডট করে যদি এন পর্যন্ত থাকে, এন এর স্কোয়ার পর্যন্ত থাকে, তাহলে আমরা সামেশনটা বার করবো কি এই এন যতটা পর্যন্ত থাকবে সেই সংখ্যাটাকে আমরা এন এর জায়গায় বসাবো, এই সূত্রটাকে করলে আমরা উত্তর পেয়ে যাবো। আচ্ছা এবার দেখো বলছে প্রথম এনটি স্বাভাবিক সংখ্যার যদি ঘনের যোগফল কিউবের যদি যোগফল দেয়, মানে 1 এর কিউব কমা দিয়ে হচ্ছে কি তোমার 2 এর কিউব 3 কিউব এরকম করে ডট করে এন পর্যন্ত যদি কিউব দেওয়া থাকে, তাহলে তার জন্য যে সূত্রটা কাজ করবে এস সমান এন ইন্টু এন প্লাস ওয়ান, ঠিক আছে, বাই 2 এর হোল স্কোয়ার। ঠিক আছে, এটা পুরোটার হচ্ছে হোল স্কোয়ার, এই সূত্রটা আমরা তখন বসাবো। ঠিক আছে, বুঝতে পারছো তো? যারা ক্লাস করছো সবাই বুঝতে পারছো তো? বুঝতে পারছো তো? স্যার একটা প্রশ্ন ছিল, এই যে কোয়েশ্চেনটা মানে এটি ইংলিশেই আসবে না বাংলা ভার্সন থাকবে? এটা ডিফারেন্ট মানে ডিপেন্ড করছে যে কোন পোস্টের, কারণ ডিফারেন্ট পোস্ট আমি কালকে সেদিনকে দেখালাম না তোমাদের, তো কিছু পোস্টের জন্য স্পেসিফিক্যালি মানে মানে এখন যেহেতু হচ্ছে কি তোমার নতুন সরকার আসার পরে বলে দিয়েছে বাংলা ইংরেজি দুটো ভাষাই থাকবে, কিন্তু আগে যে পরীক্ষাটা হয়েছিল সেখানে আমরা দেখেছিলাম যে যেগুলো ক্লার্ক বা যেগুলো হচ্ছে কি সহায়ক এই সমস্ত পোস্টের ক্ষেত্রে পুরোটাই বাংলা ভার্সানে ছিল, আর কিছু ক্ষেত্রে বাংলা ইংরেজি দুটো ছিল। ঠিক আছে, এবার তো শুনছি যে বাংলা ইংরেজি দুটোই থাকবে, সমস্যা কিছু হবে না। ঠিক আছে, বাংলা ইংরেজি দুটোই থাকবে। চল এবার দেখো, এবার বলছে যে সংখ্যার হচ্ছে কি শ্রেণী বিভাগ। ঠিক আছে, সংখ্যার শ্রেণী বিভাগ, ক্লাসিফিকেশন অফ নাম্বার। তো দেখো এখানে আমরা ভালো করে লক্ষ্য করছি যে গণনা করার জন্য 1 থেকে শুরু করে সব ধনাত্মক সংখ্যাকে আমরা স্বাভাবিক সংখ্যা বলি। কি বললাম বুঝতে পারলে? তাহলে কি বললাম, গণনা করার জন্য আমরা 1 থেকে শুরু করে যে সমস্ত যে ধনাত্মক সংখ্যাগুলোকে আমরা ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা বলি। আচ্ছা হোল সংখ্যা আমরা কাকে বলছি? আচ্ছা স্বাভাবিক সংখ্যা যেমন 1 2 3 4 5 এগুলো। আর অখণ্ড সংখ্যা বলছি দেখো স্বাভাবিক সংখ্যার দলের সাথে যখন শূন্য যোগ করে দেওয়া হয় সেগুলো হচ্ছে তখন হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা, তাহলে এখানে 0 চলে আসছে দেখো। আর পূর্ণ সংখ্যা তোমরা নিশ্চয়ই জানো যে সকল ধনাত্মক ঋণাত্মক এবং শূন্য সহ সমগ্র গোটা সংখ্যাকে আমরা পূর্ণ সংখ্যা বলি। যেমন -2 থেকে শুরু করে -3 -1 0 1 2 এগুলো হচ্ছে কি ইন্টিজার্স বা পূর্ণ সংখ্যা। আচ্ছা এবার বলছে কি মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার কাকে বলছি আমরা? না যে সমস্ত সংখ্যাকে ভগ্নাংশ আকারে আমরা প্রকাশ করতে পারি, মানে পি বাই কিউ আকারে, অবভিয়াসলি কিউ হচ্ছে কি নট ইকুয়াল টু 0 হবে, কারণ 0 হয়ে গেলে তো পুরোটা 0 হয়ে গেল, তাই না? তাহলে যে সংখ্যাগুলোকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি সেগুলোকে বলা হচ্ছে কি রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা। যেমন হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ 3/4 5 -0.5 এগুলোকে আমরা বলছি আর কি। আচ্ছা এবার বলছে মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার। এটা তোমরা সবাই জানো যে 1-এর চেয়ে বড় যে সমস্ত সংখ্যাকে কেবল 1 এবং সেই সংখ্যা থেকে সেই সংখ্যা ছাড়া অন্য সমস্ত সংখ্যাগুলোকে যখন ভাগ করা যায় না তাকে আমরা বলি মৌলিক সংখ্যা, তাই না? যেমন 2 3, তাই না? তুমি সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবে না। 5 7 এগুলো তোমরা বেসিক জিনিস জানো, তাও আমার যেহেতু প্রথম ক্লাস ম্যাথামেটিক্সের A to Z আমাকে সবকিছু বলতে হবে তোমাদের, তাই না? একদম পুরো বেসিক থেকে আমরা শুরু করতে চাইছি, তো এই জন্য আমরা একদম গোড়া থেকে প্রাইম নাম্বার থেকে একদম শুরু করছি মৌলিক সংখ্যা। তো এখানে মনে রাখবে যে 2 হলো এমন একটা জোড় মৌলিক সংখ্যা এবং সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা। এটা কিন্তু পরীক্ষায় দেয় যে 2 হচ্ছে কি দেখো একটা ইভেন নাম্বার, তা সত্ত্বেও এটা মৌলিক সংখ্যা এবং এটা সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা নামে পরিচিত। আচ্ছা এবার দেখো যৌগিক সংখ্যা বলছে 1-এর চেয়ে বড় যেসব সংখ্যার 2-এর বেশি উৎপাদক বা ফ্যাক্টর থাকে তাদেরকে আমরা যৌগিক সংখ্যা বলি। যেমন 4 6 8 10 12 14 16 18 20 22 24 এগুলোকে আমরা কি বলছি যৌগিক সংখ্যা বলছি আমরা। আচ্ছা এবার এক্ষেত্রে বলছে দেখো 1 সংখ্যাটি মৌলিকও নয় আবার যৌগিকও নয়, এটা মাথায় রাখবে, ঠিক আছে? এটাকে যৌগিকের ঘরে রাখা হয়নি, আবার এটা হচ্ছে মৌলিকের ঘরে রাখা হয়।
এবারে কিছু মানে বিভাজ্যতার কিছু সহজ নিয়ম রয়েছে, সেই জিনিসগুলো করিয়ে তারপর আমরা প্র্যাকটিসে চলে যাব অঙ্কের। চলো, তো প্রথম যেটা বলছে যে কোনো বড় সংখ্যাকে ভাগ না করেই সেটিকে সহজে চেনার উপায় হচ্ছে কি, দেখো বলছে 2 দ্বারা বিভাজ্য কিনা, সেটা আমরা তখনই বুঝতে পারবো, দেখবে পরীক্ষায় দেবে আর কি, 2 দ্বারা বিভাজ্য কিনা, 3 দ্বারা বিভাজ্য কিনা, 4 দ্বারা বিভাজ্য কিনা, 5 দ্বারা বিভাজ্য কিনা, 9 দ্বারা বিভাজ্য কিনা, মানে একটা বড় সংখ্যা দিয়ে দিল, তখন তোমরা দেখে মাথা ঘুরিয়ে ফেলবে না। সূত্রগুলো বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও এবং কোশ্চেনগুলো প্র্যাকটিস করলেও তারও ভালো করে বুঝতে পেরে যাবে। বলছে সংখ্যার শেষে যদি জোড় বা দেখো তাহলে কি বললাম, ভুলে গেছি, এক মিনিট না। দেখো তাহলে কি বললাম, যখন হচ্ছে কি আমরা 2 দ্বারা বিভাজ্য কিনা যখন চেক করবো, হয়েছে, তখন আমরা কি বলবো না 2 দ্বারা বিভাজ্য কিনা, তাহলে তখন আমরা বলার জন্য হচ্ছে কি যে সূত্রটাকে ব্যবহার করব, যে সংখ্যার শেষে যদি জোড় বা শূন্য হয়, অর্থাৎ যদি সেই বড় সংখ্যাটার শেষে 0 থাকে কিংবা হচ্ছে কি তোমার 2 থাকে, স্যার রুমে রুমে বেরোচ্ছি, হ্যাঁ স্যার 8:30, ওকে স্যার, ওকে, প্রচুর গরম, আচ্ছা, না 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 না, ওকে স্যার, ওকে স্যার, ঠিক আছে, হুম, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ওকে স্যার, ঠিক আছে, আমি বলে দিচ্ছি স্যার। আমি নাকি বলবো, বলে দাও তো যে 8:30। দেখো তাহলে যেটা বলছিলাম, একটু ডিস্টার্ব হলো, দেখো তাহলে 2 দ্বারা বিভাজ্য কিনা আমরা চিনবো কি করে, যদি শেষে 0, 2, 4, 6, 8 থাকে, তাহলে সেটা কিন্তু তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করে নেবে যে হ্যাঁ 2 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য কিনা তুমি বুঝবে কি করে, না বলছে ভালো করে শুনবে, ভালো করে শুনবে, হ্যাঁ, সংখ্যার ভিতরের অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা ভাগ যায়, 3 দ্বারা ভাগ যায় কিনা তুমি চিনবে কি করে, 1, 2, 3 অঙ্কগুলোর যোগফল, অর্থাৎ 1 + 2 + 3 সমান হচ্ছে 6, তাহলে সেই 6টা তুমি দেখে নিলে যে 3 দ্বারা বিভাজ্য যায় কিনা, তাহলে দেখলে যে 6 মানে হচ্ছে কি 3 দ্বারা বিভাজ্য যাচ্ছে, 3 × 6, তাহলে তখন বুঝবে যে সেই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। কি বললাম, বুঝতে পারে না, বুঝতে পারে না, ধরো কোনো একটা বড় সংখ্যা দিল 1, 2, 4, 5, 6, তোমাকে বলা হলো যে এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য কিনা, তুমি কি করবে, প্রত্যেকটা সংখ্যাগুলোকে যোগ করে দাও, তাহলে 6, 5, 11, 4, 15, 15, 16, 17, 18, 18 হচ্ছে কি দেখো 3 দ্বারা বিভাজ্য, মানে এটা হচ্ছে কি তোমার পুরো সংখ্যাটা হচ্ছে কি 3 দ্বারা বিভাজ্য। ক্লিয়ার? একটু সিসি বলে লিখো, যদি বুঝতে পেরে থাকো তাহলে সিসি বলে লিখো, বা অসুবিধা হলে বলো যে আমার অসুবিধা, বলো, এখানে কমেন্টে লিখো যে সিসি, সিসি মানে ক্রিস্টাল ক্লিয়ার। ওকে, ব্যাস, চলো এবার দেখো 4 দ্বারা বিভাজ্য কিনা দেখো কি করে বুঝবে, বলছে সংখ্যার শেষ দুটি অঙ্ক দিয়ে গঠিত সংখ্যাটি যদি 4 দ্বারা যদি বিভাজ্য হয়, অথবা শেষে যদি দুটি শূন্য থাকে, তাহলে তুমি চোখ বন্ধ করে বুঝবে যে সেটা হচ্ছে কি তোমার 4 দ্বারা বিভাজ্য। ফর এক্সাম্পল ধরো আমি এই সংখ্যাটাকে ধরছি, কি বললাম, 1, 2, 4, 5, 6, তাহলে দেখো বলছে যে শেষ দুটি অঙ্ক, অর্থাৎ কি আছে 6, 5, 11, তাহলে 11 কি 4 দ্বারা বিভাজ্য, বিভাজ্য নয়, তাহলে এই সংখ্যাটা হচ্ছে কি তোমার 4 দ্বারা বিভাজ্য হবে না। কিংবা লাস্টে যদি দুটো সংখ্যা যদি 0 থাকে, তাহলে বুঝবে যে কি সেটা হচ্ছে কি তোমার 4 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। কি বললাম, বুঝতে পারলে? দেখো তাহলে সেক্ষেত্রে আমরা বুঝবো কি করে, যদি শেষ দুটোর অঙ্ক যেটা যদি 4 দ্বারা, তাদের যদি যোগফল যদি 4 দ্বারা বিভাজ্য হয়ে যায়, তাহলে বুঝবে যে হচ্ছে কি তুমি সেটা 4 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। আর যদি শেষে যদি হচ্ছে কি তোমার দুটো শূন্য থাকে, তাহলে বুঝবে সেই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে। আচ্ছা, 5 দিয়েটা সোজা, 5 দিয়ে হচ্ছে যদি শেষে শূন্য থাকে কিংবা শেষে যদি 5 থাকে, তাহলে তুমি একদম চোখ বন্ধ করে বিশ্বাস করবে যে সেটা 5 দ্বারা বিভাজ্য। আচ্ছা, 9 দ্বারা বিভাজ্য তাহলে কি করে বুঝবে, বলছে সংখ্যার ভেতরে অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয়ে যায়। ফর এক্সাম্পল এটাকে নিচ্ছি আমরা, তাহলে এটা যোগফল কত হচ্ছে 18, 18 9 দ্বারা বিভাজ্য, বিভাজ্য 9 × 18, তাহলে পুরো সংখ্যাটা এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। ওকে, তাহলে দেখো তাহলে এইভাবে আমরা 2 কিংবা 3, 4, 5, 9 এইগুলো থেকেই পরীক্ষায় প্রশ্ন দেয়, তাহলে বিভাজ্যতা কিনা বা ডিভিজিবিলিটি আছে কিনা
আমরা এই সূত্রগুলোকে কাজে লাগাবো। না হলে তুমি ধরো একটা সংখ্যা দিল, এরকম একটা বড় সংখ্যা দিল, হ্যাঁ 6, 8, 7, 5, 3, 2, বললো যে 7 দ্বারা বিভাজ্য কিনা, কেন তুমি 7 দিয়ে ভাগ করলে তোমার অনেক সময় চলে যায়, তাই না? বা তোমার হচ্ছে 9 দ্বারা বিভাজ্য কিনা, তোমার অনেক সংখ্যা সময় চলে যায়। তাহলে তোমার হচ্ছে কি একমাত্র উপায় হচ্ছে কি এই সূত্রগুলোকে মনে রেখে কাজগুলো করার আর কি। ঠিক আছে, চলো এবারে দেখো প্রত্যেকে যারা যারা জয়েন করেছো প্রত্যেকটা অঙ্ক তোমরা আগে উত্তর দেবে, তারপরে আমি অঙ্কগুলো করে দেবো। চলো ফার্স্ট কোশ্চেন বলেছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা বা স্মলেস্ট প্রাইম নাম্বার কোনটা? কুইক অ্যান্সার দাও, সবাই টাইপ করে অ্যান্সার দাও, টাইপ করে অ্যান্সার দাও, কুইক। ইয়েস, তাহলে কি হবে? উত্তরে যাবে অপশন সি এরটা, তাই না? আমি একটু আগেই বললাম যে 1 হচ্ছে মৌলিক বা যৌগিক কোনোটি নয়, 2 হচ্ছে সবচেয়ে ছোট এবং একমাত্র জোড় মৌলিক সংখ্যা, তাই না? তাহলে উত্তরে যাবে কি অপশন সি। ক্লিয়ার? বুঝতে পারছো সবাই? বুঝতে পারছো সবাই? চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি 2। এবার বলছে দেখো, বলছে নিচের কোনটি একটি অমূলদ সংখ্যা বা ইরেশনাল নাম্বার, বলেছি কিন্তু আমি, তাই না? তাহলে কি বলেছিলাম? যে সমস্ত সংখ্যার পূর্ণবর্গ হয় না, যে সমস্ত সংখ্যার পূর্ণবর্গ হয় না সেগুলোকে আমরা কি বলবো? ইরেশনাল নাম্বার বা অমূলদ সংখ্যা। পূর্ণবর্গ হবে না, তাহলে কি হবে? কি হবে গো? অমূলদ সংখ্যা বলেছে, কি কোনটা হবে? দেখো এটা মানে তো 2 হয়ে গেল, এটা মানে 2, এটা তোমার 3 পয়েন্ট হচ্ছে কি তোমার 14 দিয়ে দিয়েছে, এটা 22-এর 7 মানে হচ্ছে কি তোমার 3.14 সামথিং আসছে। তাহলে কোনটা থাকলো? অপশন 2 এরটা, এই অপশন সি এরটা, তাই না? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। যারা যারা অপশন সি বলছো তারা একদম সঠিক উত্তর। আর কেন বললাম ভালো করে বলে দিচ্ছি আমার, যে সমস্ত সংখ্যার পূর্ণ বর্গমূল হয় না, আমি লিখে দিচ্ছি, যে সমস্ত সংখ্যা, যেসব সংখ্যা পূর্ণ বর্গমূল হয় না, বর্গমূল হয় না, তাই না? তাহলে দেখো এই যে √2 কিংবা √3 এদের ক্ষেত্রে হচ্ছে কি তোমার হবে না, কিন্তু √4 দেখো এটা হচ্ছে কি আমরা 2 বলতে পারবো, তাই না? তো সেক্ষেত্রে হচ্ছে কি আমরা এখানে কি বলবো? একদম, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে হচ্ছে অপশন সি এরটাকে বলবো। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি 3, বলেছে প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার যোগফল কত হবে? এটা কিন্তু সবাইকেই বলতে হবে, এটা কিন্তু সবাইকে বলতে হবে, প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার যোগফল কত হবে? প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার যোগফল কত হবে? কুইক, হারিয়া তাড়াতাড়ি। তাহলে সূত্র কি ছিল? এস সমান n × n+1/2, বসিয়ে দাও। n মানে কত এখানে? ও 50, তাহলে দেখো 50 × 51/2, তাহলে কত হচ্ছে? 25 × 51, তাহলে 25কে যদি 51 দিয়ে আমরা গুণ করি তাহলে 1275 হয়, তাই না? উত্তর কি হয়ে যাবে? 1275, তাই না? অপশন বি যারা যারা বলেছো একদম সঠিক উত্তর। এই এটা করতে পারছো না কেন তোমরা? এটা তোমরা কেন করতে পারছো না? আমি ব্যাপারটা বুঝতে পারছি না। খাতা কলম নিয়ে তোমরা নিশ্চয়ই বসোনি, খাতা পেন নিয়ে বসো, ম্যাথের ক্লাস মানে খাতা পেন নিয়ে বসতে হবে, ঠিক আছে? চলো এবার বলছে দেখো, যদি 5432*7 সংখ্যাটি 9 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হয় তবে স্টার চিহ্নের স্থানে কোন সংখ্যা বসবে? স্টার চিহ্নের সাথে কোন সংখ্যা বসবে? দেখো তাহলে কি করবে? 5+4+3+2+, এই স্টারটাকে এক্স ধরে নাও, +7, এটা করো, টোটাল করো, 5 4 9, 9 3 হচ্ছে কি তোমার 12, 13 14, 14 7 হচ্ছে কি তোমার কত হয়? 21, তাহলে 21 + x, তাই না? তাহলে তোমরা জানো যে এমন একটা সংখ্যা যেটা হচ্ছে 9 দ্বারা বিভাজ্য, মানে 9 3 27, 9 3 27, তাই না? আবার তোমার 21 হয়ে গেছে মানে 27, মানে পরের সংখ্যাটা আসবে 9 3 27, তাহলে x এর জায়গায় কত বসাবো? x এর জায়গায় যদি আমরা 6 বসাই, তাই না? x এর জায়গায় যদি আমরা 6 বসাই তবেই তো 27 হচ্ছে, তাহলে x এর জায়গায় কি হবে? 6 হবে। 6 ইজ দ্য অ্যান্সার। যারা যারা ক্লাস করছো তোমরা বুঝতে না পারলে বলো আমাকে যে স্যার এটা আমরা বুঝতে পারলাম, বলো। বুঝতে পেরেছো সবাই? ভালো লাগছে তো? ভালো লাগছে ক্লাস? ভালো লাগছে তো? একবার কমেন্টে জানাও।
মানে এইভাবে যদি তোমাদেরকে গোড়া থেকে করানো হয় তাহলে তোমরা কিন্তু অনেকটাই স্ট্রং হয়ে যাবে, তাই তো? আর ভয় থাকবে না। প্রত্যেকটা এই যে 21টা চ্যাপ্টার দেখালাম, 21টা চ্যাপ্টার তোমাদেরকে এইভাবেই পড়ানো হবে, ঠিক আছে? একদম ভয় পাওয়ার কারণ নেই। দেখবে 21টা চ্যাপ্টার করার পরে তোমরা সব অঙ্ক পেরে যাচ্ছ, এইটুকু তোমাদেরকে কনফার্ম করতে পারি। চলো কোশ্চেন নাম্বার 5 বলেছে, দেখো 1 থেকে 25-এর মধ্যে মোট কোটি মৌলিক সংখ্যা আছে। 1 থেকে 25-এর মধ্যে মোট কোটি মৌলিক সংখ্যা আছে। এটা কোনো সূত্র না, এটা তোমাকে লিখতে হবে। মৌলিক সংখ্যা বলেছে, প্রাইম সংখ্যা। তাহলে তুমি লিখে ফেলো, একটা 2 আসবে, তারপরে 3, 5, 7, তারপরে 9 আসবে না, 11, তারপরে আসবে 13, তারপরে 17, তারপরে আসবে হচ্ছে 19, তারপরে 23, তারপরে 25। 25 তো মধ্যে বলেছে, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা, তাই না? তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন সি। ক্লিয়ার? বুঝতে পারলে? বুঝতে পারলে সবাই? বুঝতে পারলে? বুঝতে পারছো তো সবাই? চলো নেক্সট। এবার বলছে দেখো যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের মধ্যে পার্থক্য 37, তাহলে বড় সংখ্যাটি কত? দুটি ক্রমিক সংখ্যার বর্গের পার্থক্য 37, তাহলে বড় সংখ্যাটি কত? কি হবে বলো? দেখি কে বলতে পারে, কে বলতে পারে? একটু টাইম দিচ্ছি তোমাদের। দেখো এটা দুভাবে করতে পারো, আমি সূত্রটাও বলে দিচ্ছি, প্লাস হচ্ছে কি তোমার নর্মালটাও বলে দিচ্ছি। ধরো তুমি দুটি ক্রমিক সংখ্যার বর্গের পার্থক্য বলেছি, একটা করে নাও এক্স প্লাস 1 এর স্কোয়ার মাইনাস এক্স এক্স এর স্কোয়ার, তাই না? সমান হচ্ছে কি তোমার 37। এখান থেকে তুমি সলিউশন করলে পাবে, কিন্তু এটা করলে না একটু জটিল হয়ে যাবে। তোমরা কি করবে দেখো, ছোট সংখ্যাটা বার করার সূত্র হচ্ছে কি, দেখো এই যে পার্থক্যটা বলেছে না, পার্থক্য মাইনাস হচ্ছে কি +1 বাই হচ্ছে কি তুমি 2 করে দাও, তাহলে এটা হচ্ছে কি তোমার ছোট সংখ্যা বেরিয়ে যাবে, ছোট সংখ্যা। ঠিক আছে? তাহলে কি লিখবে, 37 + 1 বাই 2 সমান 38/2 সমান হচ্ছে কত, 19। আর বড় সংখ্যা কি হবে, বড় সংখ্যা সমান পার্থক্য -1 বাই 2, তাহলে পার্থক্য কত 37, -1 বাই 2, তাহলে কত হবে তোমার, তোমার কি হবে বলে দেখি, না তোমার হচ্ছে কি 36/2 সমান হচ্ছে কি 18। এটা একটু আমি ভুল বলে ফেলেছি, এটা বড় সংখ্যা, এটা বড় সংখ্যা, এটা হচ্ছে ছোট সংখ্যা। ঠিক আছে? এটা ছোট সংখ্যা, প্লাসটা হলে বড় সংখ্যা, মাইনাসটা হলে ছোট সংখ্যা, এটা ছোট সংখ্যা। তাহলে বড় সংখ্যা হচ্ছে কি 19, ছোট সংখ্যা হচ্ছে কি 18, তাহলে উত্তর হয়ে যাবে কি, এখানে বড় সংখ্যা বলেছে, তাহলে 19 ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে পারলে? বুঝতে পেরেছো সবাই? এটা করলে না একটু বড় হয়ে যাবে আর কি, কারণ ক্রমিক সংখ্যার বর্গের পার্থক্য বলেছে। আমি ধরলাম একটাকে হচ্ছে কি x+1, আর একটা ধরলাম হচ্ছে কি তোমার x, তাই না? বর্গের পার্থক্য বলেছে, তাহলে এই জন্য আমি এটা লিখেছি, তাই না? অ্যাকচুয়ালি তোমরা এটা না করে এটা করলে অনেকটা বড় মান চলে আসবে। তো সেক্ষেত্রে তোমরা কি করবে, এইটাই করবে, এই যে সূত্রটা, যে পার্থক্য +1/2 হচ্ছে কি তোমার ছোট সংখ্যা, পার্থক্য -1/2 হচ্ছে কি বড় সংখ্যা। এটা এটা বড় সংখ্যা, এটা ছোট সংখ্যা, এটা বড় সংখ্যা। ক্লিয়ার? একবার জানাও তো তোমরা, কমেন্টে জানাও তো বুঝতে পারলে কিনা, একবার জানাও তো তোমরা, বলো বুঝতে পারলে কিনা। ওকে চলো নেক্সট। এবারে দেখো কোশ্চেন নাম্বার 7 বলেছে 251 21 মাইনাস 106 এর এককের ঘরের অঙ্ক বা ইউনিট ডিজিট কত হবে? কি করে করবে, মাথা ঘুরে যাবে, তাই না? কিন্তু শিখে গেলে দেখবে ছোটতে হয়ে যাবে। তোমরা বলবে স্যার এটা এত বড় কি করে করব, তাই না? দেখো তোমাদেরকে বলে দিই, দেখো
ওয়ানের পাওয়ার যাই হোক না কেন, ওয়ানের পাওয়ার যদি হচ্ছে কি তোমার যাই হোক না কেন, সেটা কত হবে বলে দেখি? সেটা ওয়ানই হয়, তাই তো? ওয়ানের পাওয়ার যাই হোক না কেন সেটা ওয়ান হয়। তো একই নিয়মে 6 এর পাওয়ার যাই হোক না কেন অঙ্ক 6 হয়, তাই না? অঙ্কটা কি আসবে? 6 হবে। তাহলে এখানে দেখো, যদি হচ্ছে কি এই যে 251 এর হচ্ছে কি তোমার পাওয়ার 98, তাহলে এটা হচ্ছে কি একক সংখ্যা কি আসবে? এখানে ইউনিট ডিজিট আসবে 1। আবার এই যে সংখ্যা 21 এর টু দি পাওয়ার 29, এখানে যে 1 আছে, তাহলে একক সংখ্যা আসবে কি 1। আবার এখানে দেখো 106 তার পাওয়ার আছে কি 100, তাই না? 106 তার পাওয়ার হচ্ছে 100, তাহলে এর হচ্ছে পাওয়ারটা আসবে কত? 6 আসবে, মানে ইউনিট ডিজিট আসবে 6। এবারে দেখো, তাহলে এখানে মাইনাস আছে না, মাইনাস, তাহলে 1 + 1 - 6, তাই না? 1 + 1 - 6, তাহলে কত হবে? 2 - 6 সমান হচ্ছে কি -4, তাই না? তাহলে সেক্ষেত্রে এখানে এককের অঙ্ক ঋণাত্মক হলে তার সাথে হচ্ছে কি আমরা 10 যোগ করে দেবো, ঠিক আছে? এককের ঘরে যদি মাইনাস ঋণাত্মক ঘরের সংখ্যা আছে তার সঙ্গে আমরা 10 যোগ করে দেবো, তাহলে এখানে +10 করে দিলে আসবে কত? 6। তাহলে উত্তর হয়ে যাবে কি? অপশান তোমার হচ্ছে কি? অপশান হচ্ছে ডি। তাহলে কি আসবে? অপশান ডি। বুঝতে পারলে? যদি মাইনাসে মানটা যদি প্লাসে আসে তাহলে সেই সংখ্যাটা হবে, যদি মাইনাসে আসে তাহলে তার সাথে 10 যোগ করে দেবে, দিলে তোমার হচ্ছে কি যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটাই উত্তর হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? চলো পরে বলো। হ্যালো হ্যাঁ বলো। স্যার, বলছিলাম কি যেটা আপার প্রাইমারি ক্লাসে ওই যে পাওয়ারের যে সংখ্যাগুলো থাকে, এই যে টোটাল নাম্বারটা যে থাকে, যে লেখা 3টে আছে, ওখানে 4টা ছিল, ওই 4টা সংখ্যা দিয়ে ভাগ করছেন, ওইরকম পদ্ধতি করা যাবে? না পাওয়ার যেটা না, এই অঙ্কের ক্ষেত্রে ওই নিয়ম চলবে না, এটা হচ্ছে কি তোমাকে এই নিয়মেই করতে হবে। বুঝতে পারলে? ওটা অঙ্কের জন্য আলাদা আলাদা নিয়ম হয়, এটা এই নিয়মেই করতে হবে। চলো এবার বলছে কোশ্চেন নাম্বার 8, বলছে একটি সংখ্যাকে 114 দ্বারা ভাগ করলে তোমার হচ্ছে 21 ভাগশেষ থাকে, সেই সংখ্যাটিকে 19 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকে? তাহলে আরেকবার বুঝিয়ে দিন না ওটা, আরেকবার 7টা। আচ্ছা এটা করো তারপরে করে দিচ্ছি, এটা 8টা করো তারপরে করে দিচ্ছি। এটা আগে করো তারপরে করে দিচ্ছি। পারবে তোমরা? পারবে না? পারবে না বলো, যদি না পারো তাহলে আমি আছি, কোনো অসুবিধা নেই। দেখো প্রথম হচ্ছে কি তোমরা নিয়মটা জানো, নিয়মটা আছে দেখো, সংখ্যাটি আমরা কিভাবে পাবো? সংখ্যা সমান ভাজক ইন্টু ভাগফল, তার সাথে কি করেছিলাম গো? প্লাস হচ্ছে কি ভাগশেষ। ওকে, ভাগশেষ। এবারে আমরা মনে করি সংখ্যাটিকে 114 দ্বারা ভাগ করলে ভাগফল যদি হয়, ভাগফল যদি আমরা দেখি 114 দ্বারা ভাগ করি, তাহলে ভাগফলটা ধরো কে হয়, তাহলে সংখ্যাটি কি হবে বলো দেখি? সংখ্যাটি হবে, বলো কি হবে? 114 ইন্টু কে প্লাস হচ্ছে কি আসবে গো? প্লাস হচ্ছে 21, তাই না? আবার বলছে ওই সংখ্যাকে যদি আমরা 19 দ্বারা ভাগ করি তাহলে আমরা সমীকরণটা একটু আলাদা পাবো। তখন কি হবে? 19 দ্বারা যদি ভাগ করি তখন সংখ্যাটা কি হয়ে যাবে? সংখ্যাটা হয়ে যাবে 19 ইন্টু 6কে, ঠিক আছে, প্লাস তোমার হচ্ছে কি 19 ইন্টু 1 প্লাস 2। ওকে, তাহলে এটা হচ্ছে কি তোমার একটু জটিল হয়ে যাবে তোমাদেরকে, মানে এটা জাস্ট এটাকে ক্যালকুলেট করলে হয়ে যায়, কিন্তু আমরা এই নিয়মে করব না। যদি তোমাকে দেয় যে একটি সংখ্যাকে কোনো একটা সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে, আবার সেই সংখ্যাকে যদি 19 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে, কত থাকবে, এটা তোমরা একটা শর্টকাট ট্রিক বলে দিচ্ছি, শুনে নাও। তাহলে সেক্ষেত্রে যেটা হচ্ছে কি তোমাদেরকে বলে দিচ্ছি যে প্রথমেরটার যে ভাগশেষ, ঠিক আছে, আর সরাসরি হচ্ছে দ্বিতীয় যে ভাজক যে সংখ্যাটা 19, তাকে কি করবে তোমরা? ভাগ করে দেবে।
অর্থাৎ 21কে কি করবে 19 দ্বারা ভাগ করে দেবে। ঠিক আছে, ভাগ করলে ভাগশেষ যেটা থাকবে সেটাই হবে। তাহলে 21কে 19 দিয়ে ভাগ করো। 21কে 19 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 19 একে 19, 20, 21, 2 থাকলো ভাগশেষ। তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন বি, তাই না? অপশন বি হয়ে যাবে। এটা শর্টকাট নিয়ম। আর যদি বড় নিয়মে করতে চাও অনেক বড় হয়ে যাবে, আমি যেটা বলছিলাম এই নিয়মেই করতে হবে, কিন্তু তোমরা এতটা যাওয়া দরকার নেই। যদি বলে এইরকম ফরম্যাটে যদি অঙ্ক আসে যে কোন একটি সংখ্যাকে 114 দ্বারা ভাগ করলে যদি 21 ভাগশেষ থাকে, আবার সেই সংখ্যাকে যদি আমরা 19 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ কত থাকবে, সেটা ভাগ করার জন্য কি না এই যে যেটা ভাগশেষকে তোমরা পরে এই যে সংখ্যাটার হচ্ছে কি যে তোমার কি বলবো যে ভাজক, সেই ভাজককে দিয়ে তুমি ভাগ করলে যে ভাগশেষটা পাবে সেটাই উত্তর হয়ে যাবে। তাহলে অপশন বি ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার? চলো তার আগে বলে দিই যেটা তুমি বলছিলে কোশ্চেন নাম্বার 7। দেখো 1 এর পাওয়ার যাই হোক না কেন সেটা 1ই আসে। এবারে এখানে লাস্টে আছে কি 1, তার পাওয়ার দেখো আছে 98, তাহলে 1 আসবে। আবার দেখো এখানে 21 এর 1, তার পাওয়ার হচ্ছে কি তোমার 29, তাহলে তার একক সংখ্যাটা 1ই আসবে। আচ্ছা, ঠিক একইভাবে দেখো 6 এর পাওয়ার যাই হোক না কেন সেটা 6ই আসবে। তো আমরা কি করব, এখানে যা সমীকরণ অনুযায়ী 1 + 1 + -6 করে দেবো। যে সংখ্যাটা যদি মাইনাসে আসে, যদি প্লাসে আসে সেই সংখ্যাটা হবে, আর যদি মাইনাসে আসে তার সাথে আমরা 10 যোগ করবো, যে মানটা পাবো সেটাই উত্তর হয়ে যাবে। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি 9। সিক্স এর পাওয়ার 1 এর পাওয়ারে যাই আসুক না কেন 1 হবে, কিন্তু 6 এর পাওয়ারে যাই আসবে সেটা 6 যেহেতু 100 আছে, যেহেতু 100 আছে, যেহেতু 100 আছে তাই। বুঝতে পারলে? চলো দেখো, এবার বলছে নিচের কোনটি একটি মূলদ সংখ্যা। এটা তো তোমরা পারবে, এটা তো তোমাদেরকে আমি থিওরিতে দেখালাম কোনটি মূলদ সংখ্যা। তাহলে আমি কি বলেছিলাম যে যাকে আমরা হচ্ছে কি p/q আকারে লিখতে পারি, তাই না, তাকে আমরা ডেসিমাল নাম্বার বলি। তাহলে দেখো এখানে পাই হচ্ছে কি তোমার 0, মানে অনেকটাই সংখ্যা হয়ে যায়, তাই না? পাই মানে হচ্ছে কি 3.14 করে হচ্ছে চলবে, 14 ডট করে চলে, তাকে আমরা করতে পারবো না। ইটাও পারবো না। 9টাকে আমরা কি করবো, 3টাকে আমরা হচ্ছে কি 3/1 এ করতে পারি, 5টাকে করতে পারবো না। তাহলে উত্তর হয়ে যাবে অপশন সি এরটা। এটা কে বলছে? অপশন এ কেন বলছো তোমরা? তোমরা কেন অপশন এ বলছো আমাকে বলো তোমরা। পাই হচ্ছে কি মান জানো 3.14 করে চলবে, এটা সি এরটা হবে বাবা। 22কে 7 দিয়ে ভাগ করে দেখি কোথায় ভাগফল কাটছে, এটা চলবে। হ্যাঁ চলো, এবার বলছে কোশ্চেন নাম্বার 10। 3টি ক্রমিক পূর্ণ সংখ্যার যোগফল সর্বদা কত দ্বারা বিভাজ্য হবে? 3টি ক্রমিক সংখ্যা ধরে নাও 1, 2 আর হচ্ছে 3, তার যোগফল করে নাও। 3 দুনিয়ে 5, 1 6, সর্বদা কত দ্বারা বিভাজ্য হবে? 6 কত দ্বারা বিভাজ্য হবে? 6 হচ্ছে কি তোমার 3 দ্বারা বিভাজ্য হবে, তাই না? 3 দ্বারা বিভাজ্য হবে, 2 দ্বারা বিভাজ্য হতে পারে। সর্বদা কত দ্বারা? সর্বদা বলেছে, তাহলে হচ্ছে কি 6 3 দ্বারা বিভাজ্য। আবার 4, 5, 6 এর যোগফল হচ্ছে কি দেখো, যদি আমি পরে ধরি 4, 5, 6 ধরি, 6, 5, 11, 11, 4, 15, 15 হচ্ছে কি তোমার 3 দ্বারা বিভাজ্য। তাহলে সর্বদা যেহেতু বলেছে না, সর্বদা যদি বলেছে তাহলে সেখানে দেখো এটা যদি 6 যদি হয় তাহলে 2 দ্বারা হবে না, কিন্তু এটা 2 দ্বারা হচ্ছে, আবার 3 দ্বারা হচ্ছে, কিন্তু এটা 3 দ্বারা হবে না, 2 দ্বারা হবে। 2 দ্বারা হচ্ছে না, তাহলে আমরা কি হবে, উত্তরটা 3 করব। এই অর্পিতা 2 কি করে হবে দেখো ভালো করে শোনো। যদি 6 হয় তাহলে তুমি 2 কিংবা 3 বলতে পারো। যদি আমি 4, 5, 6 ধরি তাহলে টোটাল হচ্ছে 15, 6, 5, 11, 4, 15, তাহলে এটা শুধুমাত্র 3 দ্বারা বিভাজ্য হয়। যদি আমরা ধরি যে 3, 4, 5 ধরি, তাহলে 4, 5, 11, 5, 4, 9, 9, 10, 11, 12, এটা কত দ্বারা বিভাজ্য? 2 আর 6 দ্বারা বিভাজ্য, 3 আর 4, 6 দ্বারা বিভাজ্য। কিন্তু এই যে দেখো শুধুমাত্র 3টা দেখো কমন পাচ্ছি, এখানেও কমন পাচ্ছি, এখানেও কমন পাচ্ছি, এখানেও কমন পাচ্ছি। তাহলে সর্বদা যেহেতু বলেছে সেটা 3 উত্তর হবে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো না বুঝতে পারোনি বলো? আজকের মানে ক্লাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাই না? ভালো করে বুঝে নাও। বুঝতে পেরেছো? চলো দেখো কোশ্চেন নাম্বার 11 বলছে ক্ষুদ্রতম 4 অঙ্কের সংখ্যা এবং বৃহত্তম 3 অঙ্কের সংখ্যার মধ্যে পার্থক্য। এটা খুবই সোজা অঙ্ক। বৃহত্তম 3 অঙ্কের সংখ্যা 3টে 9 হয়, ক্ষুদ্রতম 4 অঙ্কের সংখ্যা কি হয়, 1-এর পিছনে 4টা শূন্য হয়। তাহলে এটাকে মাইনাস করে দাও, তাই না? তাহলে কি হবে 1000 - 999, তাহলে কত হয়? 1ই হয়। তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন এ। চলো কোশ্চেন নাম্বার 12। কোন সংখ্যার 60% যদি 90 হয় তাহলে সংখ্যাটি কত? x ধরে নাও, 60/x করে দাও।
তাই না, সমান হচ্ছে 90, 0 0 কেটে দাও, তাই না, তাহলে কত 6x সমান হচ্ছে কি 900, তাহলে x সমান কত হবে, x সমান কত হবে গো? তোমার হচ্ছে কি 900 বাই হচ্ছে কি 6, তাহলে 3 দুনে 6, 3 3 9, 300, তাহলে 150, 150 হবে, তাহলে উত্তর হয়ে যাবে অপশন সি। চলো দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 13 বলছে 0 2 3 এবং 5 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? দেখি কে করতে পারে। বৃহত্তম সংখ্যা কি হবে 5 3 2 0, ক্ষুদ্রতম সংখ্যা কি হবে 2 0 3 5, তাই তো, এটা হবে তো নাকি 2 0 3 5, তাহলে কত হবে গো? এটা আসবে হচ্ছে কি তোমার 3 4 6 5, উত্তর হয়ে যাবে কি অপশন বি এরটা। আচ্ছা একটু অনেস্টলি বলো দেখি ক্লাসটা কেমন লাগছে তোমাদের, তাই না, বলো সবাই বলো ক্লাসটা তোমাদের কেমন লাগছে, ঠিক আছে তো, মানে তোমরা যেমন চেয়েছিলে তেমন পাচ্ছ তো নাকি, যেমন চেয়েছিলে তেমন পাচ্ছ তো, ঠিক আছে তো নাকি? চলো পরেরটা দেখি আমরা, কোশ্চেন নাম্বার 14 বলেছে প্রথম 10টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল। প্রথমটা হবে স্যার, এর ট্যাবেরটা উত্তর হবে। ও আচ্ছা 3 4 6 5, কেন এটা 6 5 হচ্ছে তো, দাঁড়া দাঁড়া দেখছি, 10 থেকে 5 গেলে 5, হাতে থাকলে এখানে হচ্ছে কি তোমার 1 11, 11 থেকে 3 গেলে কত হয় 3 11 6 7 8, আচ্ছা দাঁড়া 11 8 9 10 11 8 হচ্ছে না, 8 হচ্ছে, সরি, তাহলে এ হবে, সরি আমি বিয়োগটা ভুল করেছি, এটা এ হবে। চলো এবারে দেখো নেক্সট কি হবে দেখো, পরেরটা দেখো। এবারে বলেছে প্রথম 10টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল কত? প্রথম 10টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল কত? এটা একটা সূত্র আছে, হ্যাঁ, যদি বিজোড় সংখ্যা দেয় না তাহলে এটা সূত্র আছে, কি সূত্র না, প্রথম হচ্ছে এনটি বিজোড় সংখ্যার যোগফলের শর্টকাট সূত্র হচ্ছে কি এন স্কোয়ার, ঠিক আছে, তাহলে এখানে কি আছে, প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল চেয়েছে, তাহলে এন সমান হচ্ছে কি এখানে 10, তাহলে 10 এর স্কোয়ার হবে, তাহলে কত হবে 100 হবে, তাহলে উত্তরে যাবে অপশন বি। চলো কোশ্চেন নাম্বার 15 ভাগ করার অঙ্ক করার সময় যদি ভাজক 15 ভাগফল 12 ভাগশেষ যদি 8 হয় তাহলে ভাজ্য কত হবে? এটা তো পুরো একদম পাতি নিয়ম, তাই না, ভাজ্য সমান ভাজক প্লাস ভাগফল এই ইন্টু ভাজক ইন্টু হচ্ছে ভাগফল প্লাস হচ্ছে কি তোমার ভাগশেষ, তাহলে বসিয়ে দাও, তাহলে কি আছে, এটা হচ্ছে 15, এটা হচ্ছে 12 প্লাস হচ্ছে কি তোমার 8, তাহলে 15 ইন্টু 12 কত হচ্ছে 180 প্লাস 8 সমান হচ্ছে কি 188, উত্তরে যাবো 188। ক্লিয়ার, বুঝতে পারলে? ভাজ্য সমান হচ্ছে ভাজক ইন্টু হচ্ছে কি, স্যার বলছি ওটা বিজোড় যেটা আছে, এটা যদি জোড় সংখ্যা থাকতো মানে এটা সূত্রটা কেমন হতো? জোড় সংখ্যা থাকলে হচ্ছে কি তোমার দাঁড়াও বলে দিচ্ছি, দাঁড়াও জোড় সংখ্যার হচ্ছে কি তোমার এক মিনিট দাঁড়াও, এটা কালকে করালাম, এতে তোমার হচ্ছে কি কালকে না আগের ক্লাসে করেছি, আচ্ছা এটা সূত্রটা লিখে নাও, এটা হচ্ছে কি তোমার বিজোড় হলে বিজোড়, আর যদি জোড় দেয় তাহলে মনে রাখবে এন ইন্টু এন প্লাস 1, ঠিক আছে, এন ইন্টু এন প্লাস 1, বুঝতে পারলে, মনে থাকবে এন ইন্টু এন প্লাস 1, এটাই, তাহলে তখন কি হতো, প্রথম 10টি হলে তাহলে তখন কত 10 ইন্টু 10 প্লাস 1 সমান হচ্ছে কি 10 ইন্টু 11 সমান হচ্ছে কি কত হতো 110, বুঝতে পারলে?
বুঝতে পারলে না বুঝতে পারলে না বলো? চলো, আচ্ছা এবার হচ্ছে কি যেটা সৃজিত কুন্ডু বলছে যে আরো বেশি প্র্যাকটিস চাই। তো তোমাদেরকে বলে দিই, আমাদের প্রত্যেকটা ক্লাস এর শেষে আমরা কিন্তু তোমাদেরকে মক টেস্ট দিই গ্রুপে লিঙ্ক আকারে। ওই লিঙ্কে ক্লিক করলে তোমরা হচ্ছে মক টেস্টের লিঙ্ক খুলে যাবে, সেখানে কিন্তু কোশ্চেন অ্যান্সার দেওয়া থাকবে। যে টপিকটা যেদিনকে পড়ানো হবে সেই টপিক থেকে মক টেস্ট দেওয়া হবে। আমি আজকে তোমাদের 20টি এমসিকিউ মক টেস্ট দিয়ে দিচ্ছি এই টপিকের উপরে। কি বললাম বুঝতে পারলে? এই টপিকের উপরে তোমাদের 20টি হচ্ছে কি তোমার কোশ্চেনের একটা টপিক দিয়ে দিচ্ছি। বোঝা গেল না বুঝতে পারলে না? বুঝতে পারলে? এই যে নাম্বার সিস্টেমের উপরে 20টি কোশ্চেনের মক টেস্ট দিচ্ছি, তোমরা করবে। আর ক্লাসটাতে তোমরা সবাই আশা করি বুঝতে পারলে। এরকম করেই 21টা চ্যাপ্টার আমরা করব, ঠিক আছে? এই যে 21টা চ্যাপ্টার দেখতে পাচ্ছ এখানে, এই 21টা চ্যাপ্টার হচ্ছে কি এইভাবে আমরা পরপর করে, যেদিন কেউ ম্যাথ থাকবে ম্যাথের ক্লাসে আমরা এইভাবেই করব। ক্লিয়ার? বুঝতে পেরেছো সবাই? চলো লেফট করে যাও, আর গ্রুপে আমি লিঙ্ক দিচ্ছি।